নমস্কার, আমি শান্তনু। আমার সাথে আজকে আছে আকাশ পাহাড়িদা। যেরকমটা সৌরভ দা আগের ভিডিওতে বলেছিল যে আমরা পার্ট 2 নিয়ে আসবো আমরা দুজন। আশা করছি আপনারা পার্ট 1টা আমাদের দেখেছেন, যেখানে আমরা আলোচনা করছি আইপিএল এর 10টা টিম পাঁচটি পাঁচটি ভাগে ভেঙে প্রত্যেকটা টিমের ফিলোসফিক্যালি কি কি তাদের স্ট্র্যাটেজি হওয়া উচিত সেইগুলো নিয়ে। এবং যেটা সৌরভ দা বলেছিল সেটা আমি আবার এই ভিডিওতে বলে রাখছি, যে আমরা কিন্তু এখানে কোনো মতেই বলছি না যে কোনো টিম এই প্লেয়ারটাকে টার্গেট করবে এবং একে নেওয়া উচিত, মোটেও নয়। আমরা শুধু সেই দিকগুলো দেখার চেষ্টা করব যে একটা টিমের ফিলোসফিক্যালি কোন কোন জায়গায় উন্নতি করার দরকার আছে এবং সেখানে কোন কোন প্লেয়ার অ্যাভেলেবেল, আমরা শুধু তাদের কাছে অপশনগুলো রাখবো। তো চলুন শুরু করা যাক। পাহাড়িদা, আজকে আমাদের প্রথম টিম যে যাকে দেখে ইন্সপিরেশন নেওয়া উচিত মানে পাঞ্জাব টাঞ্জাবের, তো সেটা হচ্ছে চেন্নাই সুপার কিংস। চেন্নাই সুপার কিংস পাহাড়িদা, চেন্নাই সুপার কিংস এর কাছে টাকা আছে এখন তোমার 55 করোড়, ঠিক আছে? তারা রিটেন করে নিয়েছেন, আপনারা দেখতে পাচ্ছেন গ্রাফিক্স এর মধ্যে। তো ঋতুরাজ গায়কোয়াড় আগের বার নিজেকে তিনে নামাচ্ছিল উপরে খেলাচ্ছিল, তো এইবারে আবার মনে হয় কি ওপেনিং করবে নাকি পাহাড়িদা? ঋতুরাজ গায়কোয়াড় হ্যাঁ, অবশ্যই অবশ্যই। ওপেন করে, তো ওপেন যদি করে একটা অবশ্যই। একটা ওভার ওপেনিং স্লট ফাঁকা থাকছে, যেটা চেন্নাই সুপার কিংস প্রত্যেকবার করে এসছে, প্রত্যেকবার শুরু থেকে, যে হয় ম্যাথু এডেন বা মাইক হাসি বা ব্রেন্ডন ম্যাককালামুক, ফরেন ওপেনার একটা রেখেইছে তারা তাদের সেটআপে, বা কানওয়ে লাস্ট কয়েক বছর ধরে। তো এইবারে কানওয়েকে ছেড়ে দিয়েছে, আবার রচিন রবীন্দ্রকে ছেড়ে দিয়েছে। দুজনের মধ্যে একজনকে, মানে দুজনের পিছনেই যাবে, বাট একজনকে যদি নিতে হয় আরটিএম এ, তাহলে কাকে নেওয়া উচিত? রবীন্দ্র সিম্পল অ্যান্সার, কারণ কনওয়ের লাস্ট 1 থেকে 2 বছরের আমরা যদি ফর্ম দেখি, 1.5 2 বছরের যদি আমরা এক্সটেন্ডেড পিরিয়ড অফ টাইমের ফর্ম দেখি, যথেষ্ট পরিমাণে ডিপ করেছে, ওর কনফিডেন্সও যথেষ্ট পরিমাণে হিট হয়েছে। অ্যান্ড রবীন্দ্র এজ ওয়াইজও যদি আমরা দেখি তাহলে ভায়াবল অ্যাসেট হবে। হি ইজ এ গান ফিল্ডার অ্যাজ ওয়েল। বোলিং তো আমরা ছেড়েই দিলাম, ইম্প্যাক্ট প্লেয়ারে খুব একটা বেশি ওর বোলিং ইউজ হবে না। কিন্তু টপ অফ দি অর্ডারে আমরা যদি বয়স দেখি, রিসেন্ট ফর্ম দেখি, ইন্ডিয়াতে পারফরমেন্সেস দেখি, এটার উপর বাজি খেলা উচিত। মানে যে কিন্তু নোয়িং সিএসকে ভেরি ওয়েল, যে একটা এক্সপিরিয়েন্স প্লেয়ারদের উপর ওর উম, ঝোঁকটা বেশি থাকবে। না 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 তো না, আমরা দেখতেই পারি যে রচিন এখন রবীন্দ্র যাকে নিউজিল্যান্ড সিরিজের আগে ঘরের মাঠে প্র্যাকটিস করাচ্ছে, হ্যাঁ, তাকে কি করে বাদ দে? হ্যাঁ, রচিন রবীন্দ্র, লেটস সিরিয়াসলি সি। সিরিয়াসলি। যাই হোক, তো 3 নম্বরে চেন্নাই সুপার কিংস এর হেরিটেজ সুরেশ রায়না ছিল, এবং তারপরে সুরেশ রায়না চলে যাওয়ার পর মঈন আলী সেই জায়গায় ফিল আপ করে। তো চেন্নাইয়ের একটা এদিকেও ঝোঁক থেকেছে যে এমন একজন বাঁহাতি নাম্বার 3-এ ব্যাট করার মধ্যে, যে প্রয়োজন আপনাকে 2 ওভার বলও করে দিতে পারবে, সেরকম প্লেয়ার কে আছে? পাহাড়িতে আমাকে অনেকবার বলেছে, বারবার বলেছে তুই নাম নিবি না, কিন্তু আমার এই পজিশনে যখনই আমরা ডিসকাস করছিলাম, আমার এই বারবার নামটা মাথায় আসছিল নীতিশ রানা এবার অপশনে এসছে। নীতিশ রানা প্রত্যেকটা আইপিএল সিজন মানে দারুণ গেছে, ভালো গেছে। হয়তো বিশাল রান করে দেয়, নিজে বিশাল ওভার হাইপ হয়ে যাবে, বাট প্রত্যেকটা ডিসেন্ট আইপিএল সিজন গেছে। তো নীতিশ রানাকে কি টার্গেট করতে পারবে পাহাড়িদা, বা করা উচিত কি চেন্নাই, যে টাকাটা আছে তার? যাদের যাদের মিডল অর্ডারে ভালো স্পিন খেলা প্লেয়ার প্রয়োজন বা একটা ডিসেন্ট ইন্ডিয়ান ব্যাটার প্রয়োজন, তাদের প্রত্যেকেই নীতিশ রানের পেছনে যাওয়া উচিত। আমি কেকেআর ফ্যান বলে বলছি না, আপনারা ডেটা ঘেটেও দেখে নেবেন যে ইন্ডিয়ান মিডল অর্ডার ব্যাটসম্যানদের মধ্যে যদি আপনি লাস্ট 6 7 বছরের ডেটা বা স্ট্যাটস ঘাটেন, দেখতে পাবেন নীতিশ রানা হ্যাজ বিন আ কনসিস্টেন্ট পারফর্মার। সেটা স্পিন হোক বা পেস হোক, ও কনসিস্টেন্টলি 380 থেকে 400 রানের সিজন প্রত্যেকবারে দেয়। কেউ কেউ হয়তো দেখবেন একটা সিজন ভালো গেল, দুটো সিজন ভালো গেল না, তারপরে আবার লেট হুম। গোল। নীতিশ রানার ক্ষেত্রে কখনো সেটা হয় না। ও কনসিস্টেন্টলি অ্যাভারেজ পারফরমেন্স দেয়, মানে যেটা দরকার মিডল অর্ডারে, একদম। যে 140 থেকে 150 স্ট্রাইক রেটের মধ্যে কেউ আপনাকে 380 থেকে 400 রানের একটা সিজন দিচ্ছে। হুম। একটা ইন্ডিয়ান ব্যাটসম্যানের কাছ থেকে এটাই আপনার আশা থাকে, যেটা নীতিশ রানা করে থাকে। কলকাতার হয়ে করেছে 3 4 বার, তার আগে তো মুম্বাইয়ের হয়ে যখন প্রথম উঠেছিল মুম্বাইয়ের হয়েও করেছিল। হুম। তো ওর একটা স্টেট অ্যাসোসিয়েশনের ক্ষেত্রে একটা ঝামেলা চলছে, তো আই ডোন্ট থিঙ্ক দ্যাট উড ইম্প্যাক্ট হিজ আইপিএল ক্যারিয়ার অ্যাট লট। তো আমার মনে হয়, সরি, যাদের ওই স্লটে দরকার কোন একটা ইন্ডিয়ান মিডল অর্ডার ব্যাটসম্যান, তাদের অবশ্যই, তারপরে একটা লেফটি ফ্যাক্টর তো আছেই। হুম। তো আর টেরিফিক প্লেয়ার অফ স্পিন, মানে এটা সবাই জানি যে নীতিশ রানা স্পিনের এগেনস্টে দারুণ খেল, দারুণ। স্পিনের এগেনস্টে খেলার কথা থেকে মাথায় এলো তারপরের প্লেয়ারটা শিবম দুবে, চেন্নাই সুপার কিংস এর নাম্বার 4 ফিক্সড। নাম্বার 5টা ফাঁকা আছে, কারণ আগের বার ড্যারেল মিচেল খেলছিল, এবং মানে যতটা আমরা আশা করেছিলাম সেভাবে পারফরমেন্স দিতে পারেনি। তো এইবারে পাহাড়িতে কি করবে, সেখানে আবার একটা বিদেশি অলরাউন্ডারের দিকে যাবে, নাকি
ধোনি হ্যাঁ, ধোনি ওদের অবশ্যই ওদের 5-6 এরকম পজিশনে বিদেশি অলরাউন্ডারের প্রতি হ্যাঁ একটা ঝোঁক হ্যাঁ তো হ্যাঁ থাকেই। হ্যাঁ। তো ধোনির একটা যে ধোনি হয়তো হয়তো কেউই কিছু বলতে পারবে না, বাট হয়তো এটা লাস্ট সিজন ধোনির যদি হয়, তাহলে এই মেগা অকশনে কিন্তু একটা কিপারকে তারা ট্রাই করবেই করবে। কারণ ধোনির ব্যাকআপটা তারা এখান থেকেই পাবে, এরপর কিন্তু বাকি টিমে চলে গেলে তখন হয়তো তারা এতগুলো অপশন পাবে না পরের মিনি অপশন গুলোতে। তো সেখানে এমন একটা প্লেয়ারকে কি নেবে যারা এই সিজনটা তারা রেগুলার খেলিয়ে ট্রাই করবে যে কিরকম সেট আপের মধ্যে রেডি হচ্ছে। তো 5 নম্বর পজিশনে কি আমরা সেরকম কাউকে দেখতে পাবো, না আবার সেই পুরনো ফিলোসফি? ঝাড়খণ্ডেরই ছেলে একটা আছে, তুই নাম শুনে থাকবি, লাস্ট ইয়ার অ্যাক্সিডেন্টের কারণে জিটির সাথে থাকতে পারেনি, রবিন মিন্স, হ্যাঁ, লেফট হ্যান্ড ব্যাটসম্যান। কারেক্ট। তো একটা রুকি ট্যালেন্ট, জানি না ধোনির যখন স্ট্রবেরি ফার্ম করে নিজের ফার্ম হাউসে আরে তখন ওই ও তো আসে কিনা প্র্যাকটিস ধোনিকে করতে। ধোনিকে বলেছিল যে MS ধোনি का क्या अच्छा लगता है, वो धोनी का पीछे से। হ্যাঁ বলো। তো তো জানি না কতটা পরিমাণে সময় ধোনির সাথে কাটাচ্ছে ওর ফার্ম হাউসে। হুম, যাই হোক, যেমনই হয়ে থাকুক, রবিন মিন্স ক্যান বি অ্যান অপশন। আর বাকি প্রিমিয়াম অপশনের মধ্যে তো সবাই রয়েছে, কিন্তু আমার মনে হয় না যে ঋষভ পান্ত, যেটা শোনা যাচ্ছে ঋষভ পান্তের উপর ওদের যথেষ্ট শোক আছে, এবং ঋষভ পান্ত যদি ওই ভয়েডটা ফিল করতে পারতো তাহলে ওদের ক্ষেত্রে লং টার্ম একটা অ্যাসেট হতে পারতো। হুম, কিন্তু আমার মনে হয় না ঋষভ পান্তকে ওরা নিতে পারবে বা পেতে পারবে। ইউ নেভার নো, অকশন ডাইনামিক্স যা খুশি হতে পারে, হয়তো ঋষভ কারেক্ট পান্ত চলেও যেতে কারেক্ট পারে কারেক্ট সিএসকে। কারেক্ট। তো তো অ্যাট দিস মোমেন্ট আই ডোন্ট থিঙ্ক ইট ক্যান হ্যাপেন, দেখা যাক কি হয়। তো জাদেজা তো আছেই, ধোনি আছে, তো জাদেজার সাথে হ্যাঁ। আর আর একটা স্পিনার তো দরকার, যেটা থিক্সানা আগের বছর অব্দি ছিল। কিন্তু থিক্সানা হুম হুম। থিক্সানা কিন্তু সেই চেন্নাই সুপার কিংসে সেই বোলারটা হয়ে উঠতে পারেনি যে তোমাকে যে কোনো জায়গায় গিয়ে ব্রেক থ্রু দিয়ে দেবে। আর একজন চেন্নাইয়ের মাঠে খেলতো এবং ডিসেন্ট বোলার ছিল একটা। তো থিক্সানের দিকে আমার মনে হয় না এবারেও তারা ঘুরে থাকবে, বাট দিস ইজ চেন্নাই, চেন্নাই সবসময় নিজেদের প্লেয়ার দিয়ে ফিরে যায়। তো স্পিনার কি হবে? সো শান্তনু, আমি আমার তোর তোর কাছে একটা প্রশ্ন হ্যাঁ, আছে যে তোর কি মনে হয়, ইজ দিস দ্য টাইম ফর স্যান্টনার ফাইনালি আফটার সো মেনি ইয়ার্স? আমার মনে হয় যে দেখো স্যান্টনার অবশ্যই ভালো প্লেয়ার, কিন্তু জাদেজা স্যান্টনার দুটো একই টাইপের প্লেয়ার। আমার মনে হয় না যে T20 সেট আপে, যেখানে আমরা লেফট আর্ম, মানে এখন তো সবাই ইয়ের দিয়ে চলে গেছে, তোমার গুগলি মানে রিস্ট স্পিনে দিয়ে চলে গেছে, তো সেখানে একই সেট আপের মধ্যে রচিন রবীন্দ্র, জাদেজা, সার্না তিনজনকে আমার মনে হয় না যে আর আর মানে খেলাবে, বা সেই যদি নিয়ে নেই বসে রাখতে হবে। ওরা তো প্রত্যেকবার নেই, সেই জন্য যে জাদেজা যদি কোনোদিন, ভগবান না করুক, যদি কোনোদিন ইনজিওর্ড হয়, তো সেখানে যাতে মানে কি বলবো, ম্যান টু ম্যান রিপ্লেসমেন্ট যাতে পাওয়া যায় একটা, সেই জন্য আমার। আচ্ছা তুমি বলো, আসমিনের এত বড় ফ্যান তো, এটা কি আসমিনের কামব্যাক ইয়ার টু ইজ হোম গ্রাউন্ড? পসিবল, কোয়াইট পসিবল, যথেষ্ট পরিমাণে আমি পসিবিলিটি দেখছি। এবং এবার ব্যাপারটা ওখানেই এসে দাঁড়ায়, লাস্ট 2-3 বছরে চেপকে আমরা দেখেছি রান প্রচুর হচ্ছে, হুম আর সেই গ্র্যান্ড ওল্ড চেপক নেই যেখানে সেকেন্ড ওভার থেকে বল টার্ন হুম করছে, হুম রাইট? হুম। তো সেখানে কতটা ভাইবেল অপশন হবে আমার ঠিক অতটা আমি বলতে পারবো না, তবে হ্যাঁ, এটা পসিবিলিটি তো হ্যাঁ, দিস ইজ অবশ্যই আছে। আসমিন। তবে আমরা দেখেছি যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইটস অশ্বিন অ্যান্ড ইটস হিজ হোম হ্যাঁ, গ্রাউন্ড। সো কারেক্ট। তবে অ্যাডাম জ্যাম্পার অনেক বয়স হয়েছে শান্ত। কারেক্ট। অ্যাডাম জম্পার অনেক বয়স হয়েছে। এই ইমরান তাহিরের কামব্যাক হয়ে যেতে পারে, ইমরান তাহিরের নাম দেয়নি যদিও। হ্যাঁ হ্যাঁ, ও তো এখনো খেলে হ্যাঁ, ইউ বলে নেভার কিছু নো। কিছু T10 লিগ। অমিত মিশ্রা মে কাম। হ্যাঁ, পিয়ুষ চাওলা কি ফিরবে না, বলছিস? পিয়ুষ চাওলা একবার খেলে চলে পিয়ুষ গেছে। চাওলা। কারেক্ট। হ্যাঁ, যাই হোক, তারপরে হতে পাথিরানা পারে। আছে, অ্যান্ড চেন্নাই নিয়ে অনেকক্ষণ কথা হয়ে গেল। একটা জেনুইন জিনিস যেটা চেন্নাই, চেন্নাই অবশ্যই আমি বিভিন্ন জায়গা থেকে খোঁজ পাচ্ছি, অনেক জায়গা থেকে সোর্স থেকে খোঁজ পাচ্ছি, চেন্নাই লেফট আর্ম পেসের জন্য ট্রাই করছে, প্রচুর ট্রায়ালস নিচ্ছে। তো যেটা মুস্তাফিজুর আগের বার করে দেখিয়েছে ওদের, অ্যান্ড মাঝখানে চলে যায়। তো এবারে বিদেশি হয়তো কারোর দিকে তারা মানে বিদেশি পাওয়াটা তো মুখের কথা নয়, সবাই ট্রাই করতে থাকে, কয়েকজনই থাকে ভালো ভালো প্লেয়ার। না, পাথিরানা আছে এবং পাথিরানা তো আছে, আরেকটা বাট চাই বলে আমার মনে বাট হয়। বাট একটা লেফট আর্ম পেসের দিকে ট্রাই করবে, তো সেখানে কি তারা, না না, বিদেশি। হ্যাঁ বিদেশি, বিদেশি আমার মনে হয়। বিদেশি অন্য কাউকে হয়তো ট্রাই করবে, তো সেখানে হয়তো ইন্ডিয়ান দিকে যাবে। তো সেখানে লেফট আর্ম যে আমাদের অপশন গুলো অ্যাভেলেবেল, যেরকম ধরো খালিল আছে, নাটরাজন আছে, নাটরাজন আমার হোম, এটা চেন্নাই হোম। তারপর হোম তোমার হোম হোম প্লেয়ার। মুকেশ চৌধুরী আছে। তো এদের দিকে একটা, আকাশ আকাশ সিং আছে, আকাশ সিং আকাশ সিংও আছে, খেলেছে হ্যাঁ ওদের। হ্যাঁ হ্যাঁ, কারেক্ট। তো এদের দিকে একটা মানে ট্রাই তো করবেই চেন্নাই সুপার কিংস, অপশনে দেখা যাবে। যাই হোক, তো আশা করি চেন্নাইয়ের আমাদের ফিলোসফিটাও যথেষ্ট ঠিকঠাকই হলো। হ্যাঁ। আচ্ছা, নেক্সট যেটা টিম সেটা হচ্ছে পাঞ্জাব। পাঞ্জাবকে নিয়ে কি বলবো, পাঞ্জাবের যদি আমরা, আপনারা দেখতেই পাচ্ছেন গ্রাফিক্স এর মধ্যে তাদের কি রিসোর্সেস রয়েছে, কত টাকা রয়েছে। তো পাঞ্জাব 110.5
110.5 কোটি টাকা নিয়ে বসে আছে। এবার একটু প্লেইং ইলেভেনের দিকে যদি নজর দিই, পাঞ্জাবের উপরে তারা প্রভসিমরন সিংকে রেখেছে। প্রভসিমরন সিং যদিও প্রিমিয়াম উইকেট কিপার নয় ইন্ডিয়ান, তাও আগের বার একটা ভালো পারফরমেন্স দিয়েছিল। তো পাহাড়িতে পুরো টপ অর্ডার ফাঁকা, মাঝখানে শশাঙ্ক আছে, পুরো টপ অর্ডার ফাঁকা। এবারে যেটা আহ, বহু বছর ধরে এদের ব্যারিস্টো অ্যাভেলেবেল আনঅ্যাভেলেবেল অ্যাভেলেবেল আনঅ্যাভেলেবেল থেকেও ব্যারিস্টো তোমার একটা টপ অর্ডারের ব্যাটসম্যান ছিল, বা লিভিংস্টোনকে আগের বার নিয়েছিল, তো বা স্যাম কারান। তো বিদেশি একটা টপ অর্ডার নেওয়ার পাঞ্জাবের সব দিনই একটা কি বলবো ঝোঁক ছিল। তো এবারে কোন দিকে যাওয়া উচিত, ইন্ডিয়ান প্রিমিয়াম ব্যাটসম্যান নাকি বিদেশি প্রিমিয়াম ব্যাটসম্যান? প্রিমিয়াম ব্যাটসম্যান তো লাগবেই। একটা কথা আছে না, হাউ মেনি ইজ টু মেনি। তো আমার মনে হচ্ছে ওদের আবার এই সমস্যার সম্মুখীন হতে হবে এইবারের মেগা অকশনেও। আই হোপ নট, কারণ আমরা বহু বছর পাঞ্জাবকে প্লে অফসে দেখিনি, 2014 পরে আমার মনে হয় না ওরা কোয়ালিফাই করেছে। তো এবারে এত বড় সুযোগ ওদের হাতে আছে হুম হুম এবং এত পরিমাণে কোয়ালিটি প্লেয়ার্স ওরা পাবে অকশনে, তাহলে দিমাগটা থোড়া ইউজ কিজিয়ে। তো আমার মনে হয় যদি ওরা ঠিকঠাক নিজেদেরকে মানে ওই বেশি ওভারহাইপ না হয়ে রাখতে পারে, তাহলে ওরা যথেষ্ট ভালো ভালো প্লেয়ার্স পাবে। এবং সবার প্রথমে আমার মনে হয় ওদের দেখা উচিত একজন ইন্ডিয়ান স্টার প্লেয়ারকে, যা যে ওদেরকে ফ্র্যাঞ্চাইজি ভ্যালু অ্যাড করবে। প্লাস ক্যাপ্টেন্সি। মানে পাঞ্জাবের ফ্র্যাঞ্চাইজি ভ্যালু ঠিক কতটা আমার তো ঠিক খুব একটা বেশি জ্ঞান নেই, আমার মনে হয় না খুব একটা বেশি বলে। তো শিখর ধাওয়ান কে নিয়ে ওরা ট্রাই করেছিল, কিন্তু শিখর ধাওয়ান ওয়াজ অলরেডি লেটার হাফ অফ হিজ ক্যারিয়ার, তো সেটা দিয়ে ওরা সাকসেসফুল অতটা হতে পারেনি। তো আমার মনে হয় কোনো একটা স্টার ইন্ডিয়ান প্লেয়ারকে নেওয়ার ওরা যথেষ্ট পরিমাণে চেষ্টা করবে এবং পাবেও। হুম হুম তো আমি চাইবো ওরা যেন অ্যাটলিস্ট বোলিং ফ্রন্টটা আগে সেটেল করে। আসছি বোলিং এর দিকে দু আসছি। তিনজন ভালো ইন্ডিয়ান বোলিং এর দিকে আসছি। মানে পাঞ্জাবের তো শেষ নেই, কতগুলো মানে জায়গা যে ফাঁকা আছে শেষ নেই। তো আমরা আগে ব্যাটসম্যানটা ঠিক করি, যে প্রথমত পাহাড়িতে এটা লাগবে যে হ্যাঁ, ক্যাপ্টেন, তোমার ক্যাপ্টেন কে গোটা টিমের। তো হ্যাঁ, তোমার কি মনে হয় না যে এইবারে যে প্রিমিয়াম ব্যাটসম্যান গুলো ইন্ডিয়ান বলি বা বিদেশি বলি, যেমন ধরো জস বাটলার বা ঋষভ পান্ত বা কে এল রাহুল, যারা তোমাকে কিপিং অপশন দেবে প্লাস ক্যাপ্টেন্সি অপশন প্লাস তুমি যেটা বললে যে একটা ফ্র্যাঞ্চাইজি ভ্যালু, তো 110 কোটি যখন আছে, এদের তিনজনকে আমি নাম নিয়ে বলছি, এদের তিনজনকে কি কাউকে ট্রাই করা উচিত নয়? অবশ্যই ট্রাই করা উচিত, স্পেশালি ঋষভ পান্ত। কারণ কে এল রাহুলের প্রতি ট্রাই করলে আগের একটা জড়তা থেকে যায়, হুম। ওদের সাথে থেকেছিল 3 বছর। তো ঋষভ পান্ত ফ্রেশ স্টার্ট করতে চায় বলে আমরা খবর পাচ্ছি। প্লাস তো প্লাস ঋষভ পান্ত যদি আসে রিকি তাহলে পন্টিং কোচ অবশ্যই, হয়েছে, রিকি পন্টিং এর সাথে রিকি পন্টিং, ঋষভ পান্তের ভালো একটা ওর বন্ডিং। একটা যুগলবন্দি আছে হ্যাঁ। যেটা আমরা দিল্লিতে দেখেছিলাম। তো সেটার একটা এফেক্ট পড়তে পারে। তবে ওই আর কি, রিকি পন্টিং কে কোচ হিসাবে নেওয়া মানে নিজের পায়ে নিজেই কুট মারার মতো হয় অনেক সময়, কারণ উনি একটু নিজের দেশের প্লেয়ারদের প্রতি একটু বেশি নজর দেন। তো মানে ইংল্যান্ডের প্লেয়ার কেউ যাচ্ছে দেখা না, যাক কি হয়। তবে ইংল্যান্ডের প্লেয়ার কেউ যাচ্ছে না এটা পাঞ্জাবে। ধরে নেওয়াই যায়, এটা এক প্রকার ধরে নেওয়া যায় যে লিয়াম লিভিংস্টন won't be retained as our team. হ্যাঁ, এটা কিন্তু একটা ভালো টপিক বলিয়ে, লিয়ান লিভিংস্টোন বা স্যাম কারান, এদের দুজনকে যদি পাই তাহলে কি রিটেন করবে? কারণ এদের তো অলরাউন্ডারও লাগবে না। হ্যাঁ, আমরা যদি কারেন্ট ফর্ম দেখি লাস্ট 3-4 মাসে, লিয়াম লিভিংস্টন আবার তার পুরনো ছন্দে ফিরে এসেছেন এবং বরাবরই উনি একটা মানে যথেষ্ট স্ট্যান্ডার্ড ভ্যালু দেন। এখন আমরা যদি দেখি র্যাঙ্কিংস এর, যদিও T20I র্যাঙ্কিংস অনেক বেশি ইনফ্লেটেড হয়, তবুও আমরা যদি কারেন্ট র্যাঙ্কিং দেখি, তাহলে ওয়ার্ল্ডের নাম্বার 1 T20I অলরাউন্ডার ইজ লিয়াম লিভিংস্টন। তো অবশ্যই ওর ভ্যালু একটা যথেষ্ট ওপরের দিকে থাকবে। হুম তো আমার মনে হয় যে আরটিএম কার্ডটা ইউজ করা উচিত লিভিংস্টনের উপরে, নট অন স্যাম কারেন এট অল। হুম লিভিংস্টনের উপরে একটা ইন্ডিয়ান উইকেট কিপার যেটা তাকে ক্যাপ্টেন করা যেতে পারে, বা জস বাটলার ওর ফিল সল্ট অলসো হ্যাড লেড ইংল্যান্ড হুম হুম রিসেন্টলি। হুম হুম। তো সল্ট অলসো ক্যাপ্টেন্সি মেটেরিয়াল। আর বোলার বোলার তো ভাই মানে সামি আছে, চাহাল আছে, অনেক ভালো ভালো বোলার্স আছে, সিরাজ আছে। আগের তো আমার মনে হয় ওদের বোলিং এন্ডটা আগে বেশি করে জোর দেওয়া উচিত। তো আগের বার ওদের কিপার তো ওরা চাইলেই পেয়ে যাবে, ওদের কাছে যা টাকা আছে ওরা চাইলেই একটা প্রিমিয়াম ইন্ডিয়ান কিপার হুম পেয়ে হুম যাবে। হুম হুম। তো কিন্তু বোলিংটার উপর বেশি ফোর্স বোলিং এ করবে। যেমন আগের বারে হার্ষাল বা আর্শদীপ, পেস পেস বোলিংটা যদি দেখতে চাই, তো ইন্ডিয়ান এদের দুজনের মধ্যে যদি দেখে খুব ভালো পারফরমেন্স দিয়েছিল। তো আমার মনে হয় যে এদের দুজনের কাউকে না কাউকে একজনকে আরটিএম করা উচিত। পাবে কিনা জানি না, কারণ মেগা অপশনে কিছুই বলা যায় না কে কাকে পাবে। তবে যদি কোরকে নিজে সাজিয়ে রাখতে চাই, তাহলে আর্শদীপ, যেহেতু আর্শদীপ তো এখন ইন্ডিয়ার মেন T20 সেটআপে মেন ফাস্ট বোলার, হ্যাঁ, তো আর্শদীপের দিকে তো যাওয়া উচিত। আবার হ্যাঁ, হোম হোম বয় পাবে কিনা সেটা পরের ব্যাপার। হারপ্রীত ব্রার একটা হোম বয় আছে, হারপ্রীত ব্রার পাহাড়িদা প্রত্যেকটা সিজনই কিন্তু যতবার চান্স পেয়েছে একটা আন্ডার রেটেড প্লেয়ার হিসেবে থেকে গেছে ওদের। যথেষ্ট হ্যাঁ, আন্ডাররেটেড প্লেয়ার। তো হারপ্রীত ব্রার কিন্তু একটা ভালো অপশন, তাই না?
স্পিনের দিক, হ্যাঁ, স্পিন অবশ্যই অবশ্যই ডিপার্টমেন্টে দেখতে ওই গেলে। যেখানে 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 ফিঙ্গার স্পিনারদের রোল ক্রমশ কমে আসছে ইম্প্যাক্ট প্লেয়ার রোলের হুম 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 মানে হুম কারণে, হুম। সেখানে হরপ্রীত বার বছরের পর বছর ধরে এফেক্টিভ ইকোনমিক্যাল স্পেল দিয়ে বল করছে, ব্যাটিং এও অনেক সময় কন্ট্রিবিউট করে। তো অবশ্যই একদম ভাই মানে যথেষ্ট ভালো ফিল্ডারও। তো যথেষ্ট ভালো বাই হবে হুম। যদি ওরা ওকে আবার ফিরিয়ে আনতে পারে। তো যদি পাঞ্জাবের আমরা, এবং আমার মনে হয় না যে হরপ্রীত বারের খুব একটা বেশি দাম উঠবে। হ্যাঁ হ্যাঁ নিরাও মানে যথেষ্ট ভালো, মানে ভালো প্লেয়ার যেহেতু, তো ভালো বাই হবে একটা। যাই হোক, তো পাঞ্জাবের যেটা আমরা অনেক বড় লিস্ট, বাট তাও যে জিনিসগুলোতে আমাদের মনে হয় নজর রাখা উচিত, যে একটা প্রিমিয়াম উইকেট কিপার ব্যাটসম্যান, ফরেন হোক বা ইন্ডিয়ান হোক। সেকেন্ডলি একজন ভালো ফিনিশার। তারপর প্রিমিয়াম ফাস্ট বোলার তো লাগবেই, আর্শদীপ যেহেতু নেই। আর একজন ভালো স্পিনার মোহালিতে। যাই হোক, বোলিং বোলিং के ऊपर नजर হ্যাঁ दीजिए। বোলিং বোলিং প্রত্যেকটা টিমই তাই, যে প্রত্যেকটা টিম আপনাকে একটা ম্যাচ জেতে ব্যাটসম্যান, কিন্তু টুর্নামেন্ট জিতাই বোলিং। তো এই খরাগুলো কাটানোর জন্য, পাঞ্জাবের খরা কাটানোর জন্য কিন্তু বোলিং এর উপর নজর দিতে হবে। ঠিক আছে। যাই হোক, তো আমাদের নেক্সট টিম সানরাইজার্স হায়দ্রাবাদ। সানরাইজার্স হায়দ্রাবাদ, আমরা জবের থেকে হায়দ্রাবাদের নতুন করে টিমটা তৈরি হয়েছে, এই সানরাইজার্স হায়দ্রাবাদ ডেকান চার্জার্স এর পর থেকে, তবে থেকে কিন্তু একটা সাকসেস আমরা প্রত্যেকবারই দেখতে পাই। কিন্তু তারা ঝামেলা যেটা করে সেটা হচ্ছে অকশনে। তো এইবারে মানে গতবারের আইপিএল এ সানরাইজার্স হায়দ্রাবাদ একটা দুর্দান্ত পারফরমেন্স দিয়েছে, যাদের যেখানে তাদের টপ টপ যে প্লেয়ার গুলো ছিল তারা রিটার্নও করেছে, আপনারা আমাদের গ্রাফিক্স কার্ডে দেখতে পাচ্ছেন। তো আহ, ভালো ভালো প্লেয়ার গুলো তো রয়েইছে। আমরা আমরা যদি একটু পোটেনশিয়াল প্লেইং ইলেভেনের দিকে চোখ রাখি, তাহলে দেখতে পাবো অভিষেক শর্মা। অভিষেক শর্মা এবং হেড এবারেও তাদের ওপেনিং এর জন্য রিটেন হয়ে গেছে, অবশ্য ওপেন করবে। 3 নাম্বার পজিশনে যেটা আগের বার তারা ফিট করতে পারেনি রাহুল ত্রিপাঠীকে দিয়ে, তো সেই জায়গায় একটা ফাঁকা আছে। পাহাড়িতে 3 নাম্বার পজিশনে তারা কাকে দেখতে চাইবে, মানে কিরকম টাইপের প্লেয়ার দেখতে চাইবে? ইন্ডিয়ান দিকে যাবে নাকি ফরেন কাউকে আনা উচিত? মার্কারামও আগের বার ফিট তোর যদি হয়নি। ভালো হ্যাঁ, তোর যদি ভালোভাবে মনে আছে যেটা তুই বললি মার্করাম, রাহুল ত্রিপাঠী, আহ আই সাপোজ মায়াঙ্ক আগরওয়াল, হুম হুম হুম। এদের সবাইকেই ট্রাই করেছিল নাম্বার 3-তে, কিন্তু সামহাও কেউই ফিট হয়নি ওই রোলে। তো ওটা ওদের একটা মেজর কনসার্ন, তাই ইন্ডিয়ান প্রিমিয়াম ব্যাটার ওরা একজন খোঁজার চেষ্টা করবে। তো ইন্ডিয়ান প্রিমিয়াম ব্যাটার আই হোপ ওরা রাইটির দিকেই যাবে, কারণ টপ অর্ডারে দুজন লেফটি আছে। তো রাইটি ব্যাটসম্যান অ্যাভেলেবল সেই অর্থে এক্সপিরিয়েন্সড দিকে যদি আমরা যাই, তাহলে রাহানে, বাট আই এম নট শিওর যে রাহানের দিকে ওরা এতটা চোখ দেবে। হুম। তাছাড়া আমরা যদি দেখি শ্রেয়াস আইয়ার, আই ডোন্ট থিঙ্ক দে ক্যান অ্যাফোর্ড শ্রেয়াস আইয়ার 45 কোটি। বা কে এল রাহুল। হ্যাঁ, বা কে এল রাহুল, যেহেতু ওদের পার্স মাত্র 45 হুম কোটি। হুম। তো সেক্ষেত্রে ওদের ইয়াং ট্যালেন্টের উপর ভরসা দেখাতে হবে। আহ, দেখা যাক মার্কেটে কিরকম কি অপশন ওদের কাছে থাকছে, তার উপর অনেক কিছু ডিপেন্ড করছে। আর যদি সেরকম আইপিএল প্রুভেন দেখতে চায়, তাহলে রাহুল ত্রিপাঠীর উপর আরেকবার ভরসা দেখাতেই পারে। কারেক্ট। ফরেনের দিকে যাবে না সম্ভবত, কারণ ফরেন অলরেডি হেড, ক্লাসেন এবং কামিন্স রয়েছে, তো হয়তো ফরেনের দিকে যাবে না, ব্যাটিং ইনভেস্ট করবে না। এবং যথারীতি তারপর নীতিশ রেড্ডি এবং ক্লাসেন তো থাকছেই 4 এবং 5-এ। তারপর পারিদা আব্দুল সামাদ জবের থেকে নজরে এসছে, ততদিন থেকে সানরাইজার্স হায়দ্রাবাদের সাথে থেকেছে। তো এবারে তারা আব্দুল সামাদকে রিলিজ করেছে, আগের মেগা অকশনে করেনি। তো কি মনে হয় যে ফিনিশার তো লাগবে ইন্ডিয়ান, তো আব্দুল সামাদকে কি আবার আরটিএম করবে না এবারে যেতে দিল? না, আমার মনে হয় না যে আব্দুল সামাদের উপরে আরো একবার ওরা ট্রাস্টটা দেখাবে বলে। ওরা নতুন কোনো প্লেয়ার যারা ওদের ট্রায়ালসে এসে ওদেরকে ইমপ্রেস করেছে, বা ডোমেস্টিক সার্কিট থেকে কোনো প্লেয়ার তৈরির চেষ্টা হুম করবে। হুম যেমনটা তুই বললি ওদের 3জন বিদেশি অলরেডি ফিক্সড, হুম হুম তাই আরেকজন ওরা চেষ্টা করবে। হয় টপ অর্ডার ব্যাটসম্যান, যে রিলায়েবল যদি নাও হয় ওভারসিজ হিসাবে, কিন্তু সে, অথবা লোয়ার অর্ডার ফিনিশারের রোলে যদি কাউকে দেখতে পারে হুম। আফটার ক্লাসেন। এবং সেটা সেটা যদি ওরা করতে পারে, তাহলে ক্লাসেনকেও ওরা নাম্বার 4-এ প্রমোট করতে পারবে অ্যাট টাইমস। আরটিএম ওদের কাছে অ্যাভেলেবেল আছে, তাই না? তো আরটিএম এ হ্যাঁ, সুন্দরের দিকে কি যেতে পারে যদি আরটিএম ইউজ করতে হয়? কারণ ওয়াশিংটন সুন্দর এই সময় যথেষ্ট হেডলাইনের মতন হয়ে আছে, এই গত যে টেস্ট সিরিজটা গেল তারপর থেকে। তো ওয়াশিংটন সুন্দর, কারণ ওদের একটা তো স্পিন অলরাউন্ডার লাগবে, স্পিনার নেই বললেই চলে, মানে নেই। তো স্পিন অলরাউন্ডার তো একটা লাগবে, তাহলে যদি আব্দুল সামাদ কেউ না করে, তাহলে সেটা কি সুন্দর হতে পারে কোনোভাবে? অলরাউন্ডার লাগবে, কিন্তু তাকে যদি বলই না করাই, তাহলে হ্যাঁ, কি করে ওয়াশিংটন লাগবে? সুন্দরকে যেভাবে ওয়াশিংটন ওয়েস্ট সুন্দর, করেছে। হ্যাঁ, ইম্প্যাক্ট রুল আরো একবার থাকছে, আমরা হুম যেমনটা আমাদের আগের ভিডিওতেও জানিয়েছি। তো আপনারা সকলেই জানেন ইম্প্যাক্ট রুলের কি
প্রয়োজনীয়তা বা কি এফেক্ট সেটা আমরা দেখতেই পাই। সেক্ষেত্রে যারা ফিঙ্গার স্পিনার হয় তাদের কার্যক্ষমতা অনেকটাই কমে হুম যায় হুম ইম্প্যাক্ট হুম প্লেয়ার হুম হলে। তো সেক্ষেত্রে ওয়াশিংটন সুন্দরকে আমি তো দেখছি না অ্যাটলিস্ট খুব একটা বেশি ওরা রেট করবে বলে। অন্যান্য টিমরা যাদের দরকার পড়তে পারে কোয়ালিটি স্পিনার, স্পিনিস্ট মানে অ্যাজ এ স্পিনার বলছি, হুম হুম হুম। নট অ্যাজ এন অলরাউন্ডার, তারা ওয়াশিংটন সুন্দরের উপর অবশ্যই চোখ তো রাখবে। ওয়াশিংটন সুন্দর যদি না হয় তাহলে তুমি স্পিনার কাকে দেখতে যাবে, ইন্ডিয়ান কোন স্পিনার নাকি বিদেশি? দেখ, আমরা এটা সকলেই জানি যে আইপিএল এ বিদেশি স্পিনার খুব একটা মানে ফ্র্যাঞ্চাইজিরা ট্রাস্ট করে না। আমি হুম জানি হুম না কেন, কারণ আজ অব্দি নারাইন আর রাশিদ খান ছাড়া কাউকে সেভাবে লং রোপ দেওয়া হয়নি। হুম দে টু বোথ আর স্টলওয়ার্ডস অফ দ্য আইপিএল, আমরা সকলেই জানি ওরা দুজনই খুব ভালো ভাবে পারফরমেন্স দিয়েছে বছরের পর বছর ধরে। তো আমি চাইবো যে বিদেশি কোয়ালিটি স্পিনারদেরকে এই বছর মেগা অকশনে যেতে দেখতে হুম হুম বিভিন্ন টিমে, এবং তাদেরকে সুযোগ দিতে। অনেক ক্ষেত্রে আমরা দেখেছি বিভিন্ন স্পিনারকে পিক করা করা হয়েছে, কিন্তু তাদেরকে সেই মতো সময় দেওয়া হয়নি বা সুযোগ দেওয়া হয়নি। হুম একটা দুটো ম্যাচ মাঝে মধ্যে খেলানো হয়েছে আমাদের এই তাবরেজ শামসি বা অ্যাডাম জাম্পা, যে ওয়ার্ল্ডের লিমিটেড ওভার ক্রিকেটের নাম্বার ওয়ান বোলার, স্পিন বোলার, তাকেও রেট করা হয়নি আইপিএল ফ্র্যাঞ্চাইজিদের মাধ্যমে। তো সেখানে আমরা কি বা বলতে সেই পারি? সেই। তো ফাস্ট বোলার যদি বোলিং এর দিকে আসি, কামিন্স তো রয়েছে। তো একটা প্রিমিয়াম ফাস্ট বোলার তো লাগবে, যেটা ভুবনেশ্বর কুমার এতদিন ধরে হয়ে এসছে, মানে ওদের হুম। পারফরমেন্স দিয়ে এসছে। তো ভুবনেশ্বর কুমার কি এখনো সেই ভ্যালুটা রাখে? বা ধরো জয়দেব উনাদকাট আগের বার, জয়দেব উনাদকাট কিন্তু দারুণ একটা আইপিএল সিজন দিয়েছে আগের বারে। তো এদের দুজনের কাউকে রাখতে পারে নাকি একদম পুরো নতুন সেট আপে যাবে একটা? আর সেখানে কারা কারা স্পিন মানে পেসার হতে পারে, বিদেশি হোক ইন্ডিয়ান হোক? ওকে, সো আই ডোন্ট সি দেম রিটেনিং ব্যাক নাটরাজন। এটা মনে হয় পসিবল হ্যাঁ হবে না, হ্যাঁ কারণ হ্যাঁ। ওদের পার্স যথেষ্ট কম হুম আছে। তো ভুবনেশ্বর কুমারকে যারা যদি চিপ বাই হিসেবে পেতে পারে তাহলে অবশ্যই নিতে চাইবে। ওদের সাথে ভুবনেশ্বর কুমারের সম্পর্ক এতদিনের, ভালো পারফরমেন্সও দিয়েছে বছরের পর বছর ধরে। ফর্মটা একটু ডিপ করলেও এক্সপিরিয়েন্স অলওয়েজ ম্যাটার্স। হুম। কিছু কিছু ম্যাচে ওর বোলিং এর জন্য ওরা এফেক্টিভও হয়েছে লাস্ট ইয়ারও, এবং ভুবনেশ্বর যখন ওর কুমার ফর্মটা মানে একটু ডিপ করে অকশনে আমরা গেছিল। দেখি যতবারই এসেছি, ভুবনেশ্বর কুমার কিন্তু খুব বেশি হাইপ হয়ে দাম পেয়ে যায়নি। ভুবনেশ্বর কুমার একটা হ্যাঁ, একটা হ্যাঁ, হ্যাঁ, রিজনেবল রেঞ্জে থাকে, তো মেবি পসিবল অবভিয়াসলি। হ্যাঁ, একদম। তো দেখা যাক কি হয়। হ্যাঁ, তো হায়দ্রাবাদের মোটামুটি টিম। ওদের ইন্ডিয়ান ফাস্ট বোলার লাগবে দু হ্যাঁ সে তিনটে, তো অবশ্যই, তিনটে যার মধ্যে একটা, হ্যাঁ, তিনটে যখন তোমার বিদেশি হয়েই গেছে একটা প্লেইং ইলেভেনে, তো ইন্ডিয়ান হ্যাঁ, হ্যাঁ, ফাস্ট বোলার তো লাগবেই, দুটো তিনটে তো লাগবেই, যেটা সব দিন ফিলোসফি হয়ে এসছে তাদের, যে বাকি টিমে যাই থাকুক, হায়দ্রাবাদের আমরা সেই শুরু থেকে 2015-16 থেকে দেখছি যে হায়দ্রাবাদ টিমের কাছে কোয়ালিটি ইন্ডিয়ান ফাস্ট বোলার সব দিন থেকেছে। এবারেও হ্যাঁ। সেদিকে হয়তো এবং ওরা অনেক সময় জরুরতের থেকে বেশিও কিনে বসিয়ে রাখে, সেটা আলাদা। বাট থাকে। যাই হোক, তো এই ছিল হ্যাঁ। সানরাইজার্স হায়দ্রাবাদ। পরবর্তী যদি টিম যাই আমরা, সেটা হচ্ছে গুজরাট টাইটান্স। গুজরাট টাইটান্সের কাছে এখন টাকা আছে আপনার 69 করোড়, যেটা আমরা ডাউট করছিলাম আমাদের পডকাস্টটাতে রিটেনশনের, যে ওরা হয়তো দুজনে কাউকে রাখতে পারবে না, একজনকে হয়তো রাখতে হতে পারে, বাট ওরা মানিয়ে নিয়েছে দুজনকে। গিল আর রাশিদ খান দুজনই আছে, এবং গিল ক্যাপ্টেন সেটাও তারা ঘোষণা করে দিয়েছে। সুতরাং গিল আবার ওপেন করবে, এবং গিলের সাথে ওপেন কে করবে আমরা প্রত্যেক বছরই দেখে এসেছি, যে গুজরাট টাইটান্স একজন ইন্ডিয়ান কিপারের দিকে যায়, সেটা ঋদ্ধিমান সাহাই হোক, কিংবা ঋদ্ধিমান সাহা অ্যাভেলেবেল না থাকলে কেস ভারত হোক। এবারে আহ এবারে যে অপশন গুলো অ্যাভেলেবেল আছে সেখানে কিপারের তো ছড়াছড়ি। তো পাহিদা, ইন্ডিয়ান কিপার তো নিতেই হবে একটা, মানে সবারই চাই, তো প্রিমিয়াম ইন্ডিয়ান কিপার তাদের কাদের টার্গেট করা উচিত, কাকে? আমার মনে হয় ঈশান কিষানকে, রাইটি লেফটি একটা কম্বিনেশন হবে গিলের সাথে। আমরা সবাই জানি যে দে আর দ্য বেস্ট ফ্রেন্ডস। তো সেই দিক থেকেও একটা মেন্টাল ব্লকেজ থাকবে না কোনো কিছুতে, কারেক্ট। যেটা একটা সদ্য হওয়া ক্যাপ্টেনের অনেক সময় দেখা হুম যায়। হুম হুম তো সেখান থেকেও গিলকে হয়তো ফ্রি করে দেবে ওর খেলাটা খেলার হুম জন্য। হুম ঈশান কিষানকে যদি ওরা পেতে পারে তাহলে ওদেরকে মানে যথেষ্ট ভালোভাবে হেল্প করবে। আরেকটা ব্যাটার, যদি ওরা ঈশান কিষানকে না পায়, সেক্ষেত্রে আমার মনে হয় বিদেশিদের মধ্যে জস ইংলিশ ক্যান ব্যাট এনিওয়্যার ইন দ্য টপ 5। হুম। তো আমার মনে হয় জস ইংলিশকে যদি ওরা ট্রাই করে এবং পেয়ে যেতে পারে, তাহলে ওদের ব্যাটিংটা সামহাউ সেটেল। ওরা ট্রাই করেছিল উইলিয়ামসন, কিন্তু ওই গিল, সুদর্শন, উইলিয়ামসন, ইট ডাজন্ট ওয়ার্ক আউট ইন কারেক্ট টুডেস T20 ওয়ার্ল্ড, ইট ডাজ নট। কারেক্ট। তো ওই ধরনের কোন একটা ডাইনামিক প্লেয়ার ওরা খোঁজার চেষ্টা করবে। বা ধরো গুরবাজ ছিল ওদের একটা সময়, বা ফিলিপ সল্ট আছে, অপশন তো হ্যাঁ, প্রচুর হ্যাঁ, আছে, বাট কে ফিট হবে সেটা একটা হ্যাঁ, ব্যাটার। এই এই ধরনের একটা ধরনের প্লেয়ার প্লেয়ার। যে আপনাকে হুম। মানে গিল গিল তো একটা ধরনের প্লেয়ার না, গিল অ্যাঙ্কার করতে বেশি ভালোবাসে, তো গিলের সাথে থাকার জন্য যেরকম প্লেয়ার গুলো দরকার, মানে যে যে কোনো সময় হিট করতে পারবে আর কি, সেরকম একটা কিপার লাগবে। যাই হোক, তো তারপর সাই সুদর্শন আছে, এবং
নাম্বার ফোর আমরা প্রত্যেকবারই দেখেছি, যেরকম আগে হার্দিক পান্ডিয়া ছিল এবং তারপরে যখন হার্দিক পান্ডিয়া চলে যায় ওরা উমার জাইকে দিয়ে ট্রাই করে। তো একজন পেস অলরাউন্ডার বিয়া শঙ্কর ওদের ছিল, তাকেও ট্রাই করিয়েছে। তো এবারে ফিলোসফিক্যালি কিছু চেঞ্জ হবে, বা ধর মিলারও নেই, পারে তো মিডল অর্ডার মিলারও নেই, তো মিলারকে আরটিএম করার একটা তো চেষ্টা করবে যদি রিজনেবল দামে পায়। তো মিডল অর্ডারটা কিরকম হওয়া উচিত ইন্ডিয়ান ব্যাটসম্যান এবং ইন্ডিয়ান বা বিদেশি মিলিয়ে, অলরাউন্ডার ব্যাটসম্যান মিলিয়ে কাদের ট্রাই করা উচিত? ওরা ওরা যদি সেম ফিলোসফিতে থাকতে চায়, লেফটি ওভারসিজ মিডল অর্ডার ব্যাটসম্যান, মিডল লোয়ার অর্ডার ব্যাটসম্যান, আমার মনে হয় ফর্মের বিচারে ওরা দে ক্যান ট্রাই সেফেন রাদারফোর্ড। হুম। তো রাদারফোর্ড ধরনের বা মিলারকেও যদি ওরা ফেরত পেয়ে যেতে পারে তাহলে সেক্ষেত্রে ওরা অবশ্যই খুশি বা হবে। ধরো শ্রীলঙ্কার আহ, কামিন্ডু মেন্ডিস কিন্তু ভালো লেফটি একজন। হ্যাঁ, ভালো লেফটি, ও বলও করতে পারে, হুম। কিন্তু আমার ও বাবা, ও আবার দু হাতে বল করে, ডান হাতে অফ স্পিন করে, বাঁ হাতে অফ স্পিন করে, যাই হোক। তো আমার মনে হয় না যে ফিলোসফিক্যালি কামিংদু মেন্ডিস ফিট ইন হতে পারবে। তবে হ্যাঁ, অবশ্যই একটা অপশন, হুম। দেখা যাক ওরা কি করে। তবে ওমর জাই মানে লাস্ট ইয়ারের থেকে এই বছর আরো আরো অনেকটা বেটার ইমপ্রুভ পারফরমেন্স দিচ্ছে, করেছে হ্যাঁ। মেন্টালি। লাস্ট ম্যাচ যেটা হ্যাঁ, খেলেছে তো সেটাতেই 4টা যে- উইকেট এবং 70 রান করে। হ্যাঁ, হ্যাঁ, অ্যাকচুয়ালি আহমেদাবাদের প্রবলেমটা হচ্ছে আহমেদাবাদের ডিউ ফ্যাক্টর অনেক বেশি হুম করে কাজ হুম করে। হুম তো সেক্ষেত্রে মানে আমরা যতই হোক, ওমর জাই এটা রুকি হুম ট্যালেন্ট, হুম হুম জাস্ট হুম ইন্টারন্যাশনাল ক্রিকেট জাস্ট স্টার্ট করেছে 1.5 বছর, তো এতটা পরিমাণে অ্যাডভান্স লেভেলে গিয়ে প্রথম বছরই পারফরমেন্স দেবে এটা ভাবাটাও খুব একটা ইয়ে ছিল। তো দেখা যাক কি হয়। হুম। তো মিলারকে তো মানে আরটিএম যদি ঠিকঠাক দামে পাই অবশ্যই 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 করবে, তাই না? চেষ্টা করা তো উচিত। সেদিকে গিয়ে লাভ নেই ওটা। এবং নূর আহমেদ যে রাশিদ, হ্যাঁ নূর আহমেদ বোলিং এ তো ওদের হুম হুম অনেক ভালো পারফরমেন্স দিয়েছিল, দিয়েছিল রাশিদ এবারেও খানের চেষ্টা সাথেই করে। একসাথে খেলে। আচ্ছা, হ্যাঁ, ট্রাই স্বামী, ট্রাই করবো বাড়িতে ওটা। স্বামী নেই তো স্বামী। প্রথম কথা তো আমরা সবাই জানি যে স্বামীকে যদি ঠিকঠাক দামে পায় আরটিএম তোকে স্বামীকে কে ছাড়তে চাইবে। কিন্তু স্বামীকে যদি না পায় তাহলে প্রিমিয়াম ফাস্ট বোলার কাদেরকে, ইন্ডিয়ান প্রিমিয়াম ফাস্ট বোলার তো লাগবে, তো কাদের দিকে তাকানো উচিত? হ্যাঁ, স্বামী যে কাজটা করতো সেটা নেক্সট বেস্ট ইফ ফিট, তাহলে ইন্ডিয়ান ক্রিকেটে আর একজনই করতে পারে, সেটা দীপক চাহার। হুম। যে কাজটা যদি পারফেক্টলি ফিট স্বামী থাকে, করতো, হ্যাঁ। তো দীপক চাহারের উপর, হ্যাঁ ইফ ফিট, তাই আমি বললাম, কারণ ওর ফিটনেস এর উপরে মানে চেন্নাই সুপার কিংস এর মানে যে এত যে বাহবা দেওয়া হয় ওদের মেডিকেল টিমকে, তারাই ওকে সামলাতে পারছে না, তো কিভাবে অন্যান্য টিম পারবে, আই ডু নট নো দ্যাট। সেই বাট ইফ ফিট, দীপক চাহার ক্যান ডু দ্যাট সিমিলার রোল। মানে আমি আমি বলতে কয়েকটা পারবো না যে আমি স্বামীর কয়েকটা মতো, কারণ কয়েকটা ক্লিপস দেখছিলাম যেখানে দীপক চার মানে কামব্যাক করার পর, তো দেখছিলাম ভালোই সুইং করছে, হ্যাঁ, অনেকে তারিফ টারিফ করছে। তো লেটস সি। আচ্ছা, হ্যাঁ, ইন্ডিয়া। এখন কারণ এখন ফিট আছে। হ্যাঁ, তো তুমি যেটা বললে নূর আহমেদ কিন্তু ট্রাই করবে। ইন্ডিয়ান স্পিন যদি আমরা দেখতে চাই, রাশিদ খান আছে, প্রিমিয়াম স্পিনার তো লাগবে না। আগের বার যেটা সাই কিশোর করে দেখিয়েছিল, তাহলে একজন মানে আনক্যাপড বা আননোন ইন্ডিয়ান একটা স্পিনারের দিকে হ্যাঁ, যাবে, তাই তো? লেফট আর্ম স্পিনার প্রচুর পাবে, স্যাম স্মুলানি আছে, সাই কিশোর হ্যাঁ আছে, হ্যাঁ, অনেক আছে। অনেকে আছে তো, যারা খুব একটা বেশি দাম হয়তো পাবে না। যারা ভালো প্লেয়ার অবশ্যই দাম পেতে পারে, হ্যাঁ, বাট হ্যাঁ, খুব কমে ধরুন 1-1.5 কোটির মধ্যে এমনিতে যদি। এমনিতেও গুজরাটের কাছে 69 crores আছে হুম না, হুম তো হুম দ্যাটস কোয়াইট হুম হুম এনাফ। হুম হুম। তো না না, আমি বলছি তাহলে ওভারঅল যদি আমরা 69 crore, কোন জিনিসটার উপরে বাজি খেলা উচিত সবার প্রথম? ইন্ডিয়ান কিপার, তাই তো? প্রিমিয়াম কিপার। হ্যাঁ, একদম একদম। একদম। হুম, হুম। ঠিক আছে, সো দ্যাট ওয়াজ অ্যাবাউট গুজরাট টাইটান্স। আপ টু দ্য নেক্সট অ্যান্ড দ্য লাস্ট টিম ইজ আমাদের পুরো অকশন স্ট্র্যাটেজিতে আরসিবি। আমরা সবাই জানি আপনারা এই টিমটার জন্য তাকিয়েছিলেন। তো আরসিবি 83 কোটি টাকা আছে, এবং যেটা সবচেয়ে বড় নিউজ আসছে আমাদের সবার জন্য একটা খুশির খবর, সেটা হচ্ছে বিরাট কোহলি মেবি, জাস্ট মেবি ব্যাক অ্যাজ আ ক্যাপ্টেন, যেখানে আমরা বিরাট কোহলিকে আবার পুরোনো ফর্মে, যেটা অ্যাগ্রেসিভ একটা ভাব থাকতো, সেভাবে দেখতে পেতে পারি। তো বিরাট কোহলি যদি ক্যাপ্টেন হয় সেটা আলাদা ব্যাপার, যদি ক্যাপ্টেন না হয় সেটা আলাদা ব্যাপার, দু রকম ভাবে স্ট্র্যাটেজি করা উচিত। তো যদি ক্যাপ্টেন না হয় তাহলে একজন প্রিমিয়াম ফরেন বা ইন্ডিয়ান কোনো ব্যাটসম্যানের দিকে তাকানো উচিত, যে তাদেরকে ক্যাপ্টেন্সিটা দিতে পারবে। তো সেখানে আমরা যেটা শুনছিলাম, রাহুল একটা অপশন আছে, বা শ্রেয়স আয়ার আছে, বা জস বাটলার আছে। রুমার্স আসছে যেগুলো, ঠিক আছে, আমরা সেদিকে যাচ্ছি, রুমার্স এর দিকে। আমরা ফিলোসফিক্যালি যদি দেখতে চাই তাহলে বিরাট কোহলির সাথে একজন ওপেনার লাগবে, যে তাকে তাদেরকে কিপিং এর অপশনটাও প্রোভাইড করতে পারবে। সেরকম যদি একটা দেখি কাউকে পাহাড়িদা, তাহলে কারা কারা অ্যাভেলেবেল তো আছে, বাট কারা কারা ফিট হতে পারে, কিপিংটা বাদই দিলাম, বাট বিরাট কোহলির সাথে ওপেনিংয়ে কে কে ফিট হতে পারে? আই এম নট শিওর যে কে এল রাহুল ফিট হতে পারে, যতই হোম গ্রাউন্ড হোক, যতই হোম কামিং হোক, যতই এটাকে নিয়ে অনেক কিছু কথা হোক। রাহুল অ্যান্ড কোহলি বোথ ব্যাটিং টুগেদার, আই ডোন্ট নো। মানে রাহুল বলেছে ওর রিসেন্ট ইন্টারভিউতে, আমি শুনলাম যে ওর ফ্রিডম চাই, ফ্রিডম চাই। আই ডোন্ট নো, 7 বছর ফ্রিডম নেই এটা ও হুম কখনোই এক্সপ্রেস করেনি এটা। আই ডোন্ট বিলিভ ইন ইট, আই ডোন্ট, জানি না কি ব্যাপার। হতে পারে হয়তো এলএসজি তে লাস্ট 2 বছরে হয়তো ও পায়নি,
কিন্তু তার আগেও ও পাঞ্জাবে সেম জিনিসটাই করতো, হুম, হুম। ইন্ডিয়ার হয়েও টি-20 ওয়ার্ল্ড কাপ যখনই আসতো তখনও সেম জিনিসটাই করতো। তো ইন্ডিয়ান ড্রেসিং রুম এনভায়রনমেন্ট কিছু বলছে কি ও, জানি না, লেটস নট গো ইনটু দ্যাট। তো আমার মনে হয় না যে কেএল রাহুলের, অবশ্যই লোকাল ল্যাড একটা ইমোশন থাকবে ওদের। ফাইনাল লাস্ট যেবারে ওরা খেলেছিল 2016-তে, তখন ওই স্কোয়াডের মেম্বার ছিল, তো হুম। অবশ্যই একটা আলাদা ইমোশনাল ফ্যাক্টর তো থাকবেই। প্লাস কিপার, প্লাস একটা প্রিমিয়াম ইন্ডিয়ান প্লেয়ার, তার প্রতি এক নজর তো প্লাস থাকবেই, এবং প্লাস পেলে খুব প্লাস একটা দুঃখী কর্ণাটকা হবে না। গভর্নমেন্টের 100% রিটেনশন পলিসি, ঘরের ছেলেকে সুযোগ হ্যাঁ দাও। হ্যাঁ, 100% রিটেনশন করে। হ্যাঁ, আগে সুযোগ দাও, অবশ্যই সেই দিকটা তো থাকছেই। তবে আমি বেশি খুশি হব বা স্পোর্টিংলি অ্যাপ্রিসিয়েট করবো যদি ওরা জস বাটলারের পেছনে যায়, কারেক্ট, কারেক্ট, কারেক্ট। কারণ ওদের কাছে টাকা আছে জস টু গেট হিম। জস বাটলার তো দাম পাবেই ভ্যালু, যদি জস বাটলারকে নাও পায়, ফিলিপ সল্ট যে একই সাথে খেলছে, বা অবশ্যই অবশ্যই। বেন ডাকেট এখনো আইপিএল এর মধ্যে আসেনি সেই জন্য নয়, বাট বেন ডাকেট ইজ অলসো গুড গুড অপশন। যদি আপনারা খুব দামি কাউকে না পান তাহলে বেন ডাকেটও খুব ভালো একটা অপশন হতে পারে, তাই না? বা জোস ইংলিশ, যেটা তুমি গুজরাটের জন্য বললে, যদি আপনি না পারেন, জোস ইংলিশ ক্যান ব্যাট এনিওয়ে। যাই হোক, তো সেকেন্ড থার্ড পজিশনে পাতিদার আসছে, এবং ফোর্থ পজিশনে আগেরবার ম্যাক্সওয়েল ছিল। পাহাড়িদের যদি আরটিএম করতে হয়, এটা একটা আমি ভাবছিলাম অনেকদিন ধরে, যে আরটিএম যদি করতে হয় তাহলে কার উপরে করা উচিত। তাই আমি একটাই, মানে ধরো একজনকে করতে পারবে, উইল জ্যাক্স না গ্লেন ম্যাক্সওয়েল, দামটাও আমি, তুমি মাথায় রাখো। না ওদের, না ওরা, ওরা তো এখনো বোধহয় 3টে আরটিএম করতে পারে। হুম, হুম, হুম। না, ওয়াই, আমি বলছি যে দুজনকেই হ্যাঁ করতে পারে, বাট বাট যদি হ্যাঁ, না একজনকে করতে হয়। দুজনের মধ্যে, না না, এই দুজনের মধ্যে একজনকে অবশ্যই আমি গ্লেন ম্যাক্সওয়েলই বলবো। আইপিএল প্রুভেন, ওদের হয়ে লাস্ট 4 বছরের মধ্যে 3 বছর ভালো পারফরমেন্স হুম। দিয়েছে। অ্যান্ড রিসেন্ট ফর্ম ডাজ নট ম্যাটার ফর গ্লেন ম্যাক্সওয়েল এই এট তো অল, আগের দিন, নেভার আগের ম্যাটার্ড অ্যান্ড আগের নেভার দিনই তো উইল। পাকিস্তানকে পেঁদিয়ে ছাতু করে দিল। হ্যাঁ 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 হ্যাঁ, মানে সাইন আফ্রিদিকে রিভার্স সুইপ মেরে 6 ছয় মারছে মারছে। থার্মেনের উপর দিয়ে। দ্য বিগ শো ক্যান ডু এনিথিং। Correct. তো যেমনটাই আমরা বলে থাকি যে ডিমান্ড এন্ড সাপ্লাই, তো সেই ক্ষেত্রে ম্যাক্সওয়েল টপ টিয়ার একটা হুম, বিদেশি ব্যাটসম্যান। অ্যান্ড ইউ ক্যান অলসো সে ব্যাটিং হুম, অলরাউন্ডার প্লাস ফিল্ডিং, প্লাস একটা ফ্যামিলিয়ারিটি আছে চিন্নাস্বামীর সাথে। হুম, হুম। তো কেন চাইবে না ম্যাক্সওয়েলকে আবার ফিরিয়ে আনতে, অবশ্যই চাইবে। কারেক্ট। তবে আমার যেটা সবচেয়ে বড় প্রশ্ন, যে আরসিবির ক্ষেত্রে সবসময় এটা হয়ে থাকে, যে ওদের বোলিং বিভাগটা কে সামলাবে। আসছি, আসছি, বোলিং এর দিকে বোলিং এ আসছি। ইয়াস দয়ালকে ওরা রিটেন করেছে, হ্যাঁ, হ্যাঁ, দেখা যাক। বোলিং এর দিকে আসছি। বাট এখানে তাহলে তো তুমি যেটা বললে, 3টে আইটেম যেহেতু আছে, ম্যাক্সওয়েলকে করতেই পারে, এবং উইল জ্যাক্সকেও যদি কম দামে পায় তাহলে নিয়ে নিতে পারে। সে তোমাকে অবশ্যই অবশ্যই। ওপেনিং এর স্লটটাও দিয়ে দেবে, তাহলে হয়তো তোমাকে জিতেশ শর্মার মতন প্লেয়ার গুলো, যারা তোমাকে নিচের দিকে ব্যাট করে দিতে পারবে, যে এবং কাজটা বেসিক্যালি, দিনেশ কার্তিক যেটা তুই করতো, বললি, যে কাজটা বেসিক্যালি দিনেশ দিনেশ কার্তিক কার্তিক করতো। করতো, হ্যাঁ কারেক্ট। তো যদি উইল জ্যাক্সকেও পেয়ে যায়, তাহলে উইল জ্যাক্সকে হয়তো তারা ওপেনিং এ পুশ করে দিল, এবং যেটা অ্যাকচুয়ালি ভালো হবে। আর যদি জিতেশ শর্মাকে কম দামে পেয়ে যায়, তো ভালো একটা অপশন হবে। তো কিপিং, যদি আমাদের দুজনের কথা আপনারা মানেন, তাহলে আমরা এই জায়গাতেই দাঁড়াচ্ছি যে হয় ওপেনার বা তোমার নিচের দিকে ফিনিশার, এরকম দুজন কিপারকে দেখা ফিনিশার উচিত। ফিনিশার। কারণ মিডল অর্ডারটা অলমোস্ট ওই ম্যাক্সওয়েলকে বা উইলজাক্স বা আর পাতিদারকে দিয়ে করতে পারে। পারিদা, এখানে আমার এক্ষুনি মাথায় এলো যে পার্টিকেলকে কি তারা আবার ফেরানোর চেষ্টা করতে পারে? কারণ পার্টিকেল এখন রিসেন্টলি কিছুটা ফর্মে আছে। হ্যাঁ, ফর্ম তো আছে ভালো, ডিসেন্ট, মানে ডোমেস্টিক ব্যাটসম্যান, হুম। লেফটি। তবে যে টিমই পার্টিকেলকে নিক, তাদের কাছে আমার একান্ত অনুরোধ থাকবে, ওপেনিং করো। যদি আপনারা ওকে নিচ্ছেন, ওপেন করান। আর তাছাড়া নেওয়ারই দরকার নেই, দরকার নেই। প্লিজ ওভারলুক হিম। কারেক্ট। If it's Bangalore, Bangalore. If it's KKR, KKR. If it's anybody, হুম। anybody. If you want Padikkal, let him open all 14 matches. He will win you 1 to 2 games. আরসিবি অ্যান্ড That's for দেয়ার sure. অবসেশন উইথ ফরেন অলরাউন্ডার্স। ফরেন অলরাউন্ডার্স আপনি নাম করে নিন, গাদা গাদা ফরেন অলরাউন্ডার্স খেলে গেছে। হেড, স্টোইনিস, ক্যামেরন গ্রিন, ম্যাক্সওয়েল, মরিস, ব্যাটিং হোক বোলিং হোক। এবারে পাহাড়িতে যদি প্রত্যেকবারই একটা কোনো না কোনো সমস্যা Moin হয়ে যায়, Ali. মইন আলী, মানে ওয়াটসন, যাকেই নেওয়া হয় না, বেন কাটিং, যাকেই নেওয়া হয় প্রত্যেকেই একটা সমস্যা করে কি, প্রচুর হাইপ নিয়ে আসে এবং সেখানে ডুবিয়ে ছাড়ে। ম্যাক্সওয়েল ছাড়া কেউ কিন্তু পারফরমেন্স দিতে পারেনি। এটার একটা কারণও আছে, কারণ দে এক্সপেক্ট টু মাচ। হুম, 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 মানে যে অলরাউন্ডারটাকে ওরা নেয়, হুম। ওকে একটা কারেক্ট রোল দেওয়ার বদলে ওরা ওর কাছ থেকে সব, যেমন এক্সপেকটেশনটা ক্যামেরন এটাই নেয় যে গ্রিনকে, এই ব্যাট করবে, এই ক্যামেরন বল গ্রিনকে করবে। 4 ওভার বল করানো, প্লাস 1 ডাউন, 2 হ্যাঁ ডাউন সব জায়গায় ব্যাট করাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তো এটা অনেক সময় একটা বেসিক, এই যে বলে না যে অ্যাটমসফিয়ার, মুম্বাই হুম, চেন্নাই অ্যাটমসফিয়ার নিয়ে অনেক কথা হুম, হয়। হুম, তো এগুলো অবশ্যই একটা ম্যাটার করে। হুম, তো এগুলো অবশ্যই, এগুলো একটা কারণ সাকসেসফুল না হওয়ার। সেটা আরসিবি বলে বলছি না, বাকি যে দুটো ফ্র্যাঞ্চাইজি আছে তাদের না জেতার, স্পেশালি পাঞ্জাব। হুম, হুম, হুম। তো
সিরাজকে ছেড়ে দিয়েছে, বোলিংটার দিকে যদি একটু আসি আমরা, সিরাজকে ছেড়ে দিয়েছে। আর আমার পার্সোনালি মানে জাস্ট গাট ফিলিং বলছে যে সিরাজকে হয়তো তারা, কারণ সিরাজের দাম উঠেই যাবে, ইন্ডিয়ান যেহেতু প্রিমিয়াম ফাস্ট বোলার, তো সিরাজের দাম উঠবে এবং আমার মনে হয় যে সিরাজকে তারা আবার আপনার আরটিএম করতে চাইবে, যদি পেয়ে যায় ঠিকঠাক দামের মধ্যে তাহলে তো করবে। বাট সিরাজকে যদি আমি বলছি পার্টিতে যদি না পায়, তাহলে কাদের দিকে চোখ দেওয়া উচিত? মেবি স্বামী, স্বামী মানে আমি বলছি আহ, পাবে না, পাবে না কাউকে, হ্যাঁ, বাট স্বামী। মানে এমন একজনের উপরে জোর দাও যেহেতু ইয়াস দেয়াল মানে ভালো, মানে মানে নতুন বলে বল করার একজন বোলার হুম পেয়ে হুম গেছো, হুম হুম। এমন টাইপের বোলারের উপর জোর দাও। আমি বলছি না যে চিন্নাস্বামীতে এসে ডেথে ও একাই ম্যাচ জেতাবে, বুমরা টাইপের বোলিং করবে, বা এক্সপিরিয়েন্স আছে যারা আইপিএল এ ডেথে বোলিং করার, হুম হুম। এরকম টাইপের প্লেয়ারদের উপর নজর জোর দেওয়াটা আমার মনে হয়। ইভেন ইফ হি ইজ আবেজ খান, আমি জানি এটা শোনার পরে অনেকেই অনেক কথা বলবে, হুম। কিন্তু হিজ পারফরমেন্স এট দ্য ডেথ হ্যাজ বিন কনসিস্টেন্ট ইন না, ইফ ইউ লুক এট দ্য ইন্ডিয়া টিমে নাম্বারস। খেলছে যখন, বা মুকেশ কুমার ধরো, ইন্ডিয়া টিমে যখন খেলছে, হ্যাঁ, মুকেশ কুমার, ওয়াই নট? হ্যাঁ ইন্ডিয়া টিমে যখন খেলছে তার মানে কিছু তো পোটেনশিয়াল আছে বলে ইন্ডিয়া টিমে খেলছে, বা বিসিতে কিছু দেখছে বলেই তো খেলাচ্ছে, তাই অবশ্যই না? প্রথম, অবশ্যই প্রথম দাওটা মোহাম্মদ সিরাজের উপরই খেলুক, এটাই চাইবো, হ্যাঁ। কারণ ওদের ওই ভালো পারফরমেন্স দিয়েছে ও শুরুর দিকে বল করে। আনক্যাপ্ট ও বোলার বলতে যথেষ্ট গেলে, চাপটাও নিয়েছে। আনক্যাপ্ট বোলারের দিকে যদি আপনি দেখেন তাহলে আনসুল কাম্বোজ একজন ভালো অপশন রয়েছে আপনার কাছে। বা ধরুন যদি, হয়তো ওই রিস্কটা নেবে না, কারণ ইয়াস দে আর অলরেডি আনক্যাপড, তো হ্যাঁ হ্যাঁ, একসাথে কারেক্ট দুজন কারেক্ট আনক্যাপড কে কারেক্ট কারেক্ট। এতটা চাপ দেওয়ার ভালো, হয়তো যাবে ভালো না। অপশন, ভালো ভালো কথা বললে, এটা একটা কারেক্ট, এটা দিস ইজ এ গুড গুড, মানে প্রিমিয়াম ফাস্ট বোলারের দিকে যাওয়া উচিত। আচ্ছা, আর একটা জিনিস যেটা আমরা লাস্ট আলোচনা করব, সেটা হচ্ছে স্পিন ডিপার্টমেন্ট। স্পিন ডিপার্টমেন্টে চাহাল যাওয়ার পর থেকে মানে আরসিবি কে প্রত্যেকটা ম্যাচে ম্যাচে খোঁচা লেগেছে এবং কথা শুনতে হয়েছে যে হোয়াই ডিডেন্ট ইউ রিটেন চাহাল, বা কেন চাহালের দিকে যাওনি। তো এবারে চাহাল যেহেতু আবার অকশনে ঘুরে এসছে, তো চাহালের দিকে যাবে কি, বা মানে যেতেই পারে, বাট ওদের ফিলোসফি কি চেঞ্জ হয়ে গেছে, নাকি অন্য কোনো স্পিনে যেরকম রাহুল চাহার এরাও তো অ্যাভেলেবেল আছে, তো তাদের দিকে যাওয়া উচিত? আরসিবি, আরসিবির একটা প্রিমিয়াম স্পিনার তো অবশ্যই লাগবে, সেটা ইন্ডিয়ান হোক বা বিদেশি হুম। হোক, সেটা ওদেরকে নিজেদেরকে ডিসাইড বিদেশি করতে হলে হবে। আমার মনে হয় যে ওদের ওদের যা, সেট আপে আবার সেই গরমিল হবে যে তুমি হয় ফাস্ট বোলার কমাতে হবে বা ব্যাটসম্যান কমাতে হবে, কিছু একটা করতে হবে। তো আমার মনে হয় না যে বিদেশি হ্যাঁ স্পিনার মানে দিয়ে যাওয়া উচিত। ওরা মানে ইফ ইজ কোয়ালিটি দেন দে শুড গো, মানে কোয়ালিটি বিদেশি স্পিনার যথেষ্ট আছে, সেটা জ্যাম্পা হোক, মহারাজ হোক, মতি হোক, বা আকিল হোসেন হোক, অনেকেই আকিল আছে। হোসেন এবং একজন, ইজ এ গুড অপশন। আকিল হোসেন ক্যান বি এ গুড অপশন। হ্যাঁ অবশ্যই। তো তো যদি ইন্ডিয়ান স্পিনার বা চাহালকে ওরা না পেতে পারে, চাহালের অবশ্যই তো ট্রাই করা উচিত আবার ওকে ফিরিয়ে আনার। যদি কোনোভাবে সম্ভব না হয়, যেটা হতেই পারে, তো সেক্ষেত্রে অবশ্যই বিদেশি স্পিনারদের আমি যেটা প্রথমেও বলছিলাম পডকাস্টের শুরুতে, যে এটা অনেক বড় ভুল করে রুকি ইন্ডিয়ান স্পিনারদের খেলিয়ে ওভারসিজ স্পিনারদেরকে ওভারলুক করে, অনেক বড় ভুল করে ফ্র্যাঞ্চাইজিরা। হুম মানে অ্যাটলিস্ট একটা স্টেচ অফ গেমস তো দাও, 3-4টা ম্যাচে দিয়ে তো দেখো রেজাল্ট কি আসছে, হুম তারপরে ডিসাইড করো। হুম অ্যাডাম জ্যাম্পা অস্ট্রেলিয়ান ক্রিকেটের লেজেন্ড, ওডিআই ওয়ার্ল্ড কাপ, টি-20 ওয়ার্ল্ড কাপ সবকিছু জিতে গেছে, হোয়াট এলস হি নিডস টু প্রুভ? তো অবশ্যই কেন রিস্ক নেবে না? হুম ওদের হয়ে, আরসিবির হয়ে খেলেছে যখন ইউএই তে ছিল। হুম, ঠিক। বা আরেকটা হচ্ছে যে ইন্ডিয়ান অলরাউন্ডার, যেটা মাঝখানটা ধরো ওই আগের বার আমরা দেখছিলাম যে উপর টপ অর্ডার চলে যাওয়ার পর থেকে দীনেশ কার্তিক ছাড়া নিচে কোনো কোনো ব্যাটসম্যান নেই যে আপনাকে রান, আপনি ভরসা করতে পারেন যে রান করে দেবে। তো এবারে ওই জায়গাটা একটা সুফিল করতেই হবে, যেখানে আমরা অপশন হিসেবে যদি দেখতে চাই তাহলে কৃণাল পান্ডে একটা অপশন আছে যে আপনাকে ব্যাটটা করে দিতে পারে, বা ওয়াশিংটন সুন্দর অ্যাভেলেবেল আছে। বা ধরো, ক্রুনাল পান্ডিয়া আরসিবির ক্ষেত্রে একটা মানে ভালো, ওই ওই সেন্সে না বললেও আমি একটা সেন্সে বলতে পারি, ক্রুনাল পান্ডিয়া ওই ঘরানার প্লেয়ার যে খুব ভালো ডিফেন্সিভ বোলিং করতে পারে। হুম তো চিন্নাস্বামীতে আপনার এরকম এক দুজন বোলার লাগেই যে ভালো ডিফেন্সিভ বোলিং করতে পারে। হুম। তো ক্রুনাল পান্ডিয়াকে যদি নেয় আরসিবি, মানে এটা নিয়ে কখনোই খিল্লি করা উচিত হবে না না না, ক্রিকেটিং সেন্সে। হ্যাঁ হ্যাঁ, কৃণাল পান্ডে অনেক অনেক ভালো ভালো ম্যাচ পুল আপ করেছে, বললাম আপনি ইন্ডিয়ার হয়ে যখন খেলেছে টি হ্যাঁ, টোয়েন্টিতে, ম্যান অফ দ্য সিরিজ, মানে আমি ম্যান অফ দ্য বলছি ম্যাচ। না যে ও আপনাকে ব্যাটিং এ বিশাল কিছু সলিডিটি দেবে, হুম হুম, তবে ওর ডিফেন্সিভ বোলিং খুব ভালো করতে পারে। কারেক্ট। তো দ্যাট ওয়াজ ইট। আমার মনে হয় যে আমরা প্রত্যেকটা স্লটই কভার করেছি মোরলেস। তো আপনাদের কি মনে হয়েছে, আপনারাও জানাবেন যে কোন কোন স্লট গুলো বাকি রইলো, বা আপনাদের এই অপশন গুলো বাদ দিয়ে আর কি কি অপশন বাকি এই পাঁচটা টিম আমরা আলোচনা করলাম তাদের জন্য থাকতে পারে, বা অন্য আপনাদের কি মতামত রয়েছে সেগুলো কমেন্ট সেকশনে জানাবেন। আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে সেটাতে অবভিয়াসলি একটা লাইক করুন প্লিজ, কারণ লাইক করলে আমাদের চ্যানেলটা গ্রো হতে সাহায্য করবে এবং আমরা আরো উদ্বুদ্ধ হবো নতুন নতুন কন্টেন্টস নিয়ে আসার। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যদি না থাকেন এখনো সাবস্ক্রাইব করুন, এবং আমাদের ভালোবাসতে থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার।